সন্ত্রাসী জঙ্গি তাদের রাজত্ব। এসব মানুষকে ভোট ধোকা দেওয়া হয়েছে, যেটা আজকে আমাদের যে কমিউনিটি ছাত্ররা ছাত্র ছাত্রদের বলবো যে তোমার আমার প্রত্যেকের নাতি নাতনির বয়সী, আমার বুঝতে পেরে আপনি যে অনুশোচন না, তুমি যদি একটু গভীর ভাবে অবস্থাটা চিন্তা করতে পারো তাহলে হয়তো এই অবস্থা হতো না। যখন কোটা আন্দোলন শুরু হয় তখন তো সকলকেই কিন্তু আমি সতর্ক করেছিলাম, বলেছিলাম যেহেতু কোটা আন্দোলন না, এর পিছনে অন্য কিছু আছে, তারপরে উৎখাতের আন্দোলন। 2023 সালে যখন প্রথম গোয়েন্দা সংস্থা আমাকে রিপোর্ট দেয় তখন তাদেরকে আমি এই কথাই বলেছিলাম যে ডক্টর ইউনূস একজন ক্ষমতা লোভী, অর্থ লোভী, স্বার্থপর, সে যে এর পিছনে এটা অনেকে বিশ্বাসই করতে চায়নি। ক্ষমতার লোভ এত তীব্র ছিল, সে 2001 সাল থেকে বলতে গেলে সে ক্ষমতার লোভে নানা রকমের কাজ করে যাচ্ছিল। তাদের সাথে সরকার গঠন দল গঠন করতে গিয়ে সে ব্যর্থ হয়, তারপর কিছুদিন ছিল, এরপর আরো শুরু করে। সবচেয়ে বড় কথা যে আমার দেশ প্রশ্ন এখন ক্ষমতা না, এই ক্ষমতার লোভে দেশ বিক্রি করে দেওয়া, বিশাল সমুদ্র সীমা 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন করে দিয়ে যান। কিন্তু এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এ ব্যাপারে কিন্তু 15 আগস্টের পরে যারা তাকেই নজর দেয়নি। আমি সরকার আসার পরই প্রথম যখন আসি 96 সালে তখন থেকে উদ্যোগ নিয়েছিলাম, তার সঙ্গে আনকোলজে সইও করে এসেছিলাম। দ্বিতীয়বার এসে আমরা আমাদের এই সমুদ্র সীমা অর্জন করি মিয়ানমার এবং বাংলাদেশ সঙ্গে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের সমুদ্র সীমায় অধিকার প্রতিষ্ঠা করেছি। স্থল সীমানা চুক্তি সেটা আমরা সম্পন্ন করেছি, যেটা ইন্দিরা মুজিব চুক্তি হিসেবে বাংলাদেশে খুবই সমালোচিত ছিল, অথচ সেই চুক্তি আমি বাস্তবায়ন করলাম ছিটমহল বিনিময় করে। তারপর চট্টগ্রামে শান্তি চুক্তি করলাম, গঙ্গা পানি চুক্তি করে ভারতের কাছ থেকে গঙ্গা পানির হিস্সা আদায় করলাম। বন্ধুত্বের সাথে আমরা সমস্ত সমস্যাই কিন্তু একে সমাধান করে এই দক্ষিণ এশিয়ায় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক, সারা বিশ্বে সকলের সাথে বন্ধুরা, কারোর সাথে বইতে নয়, এই পররাষ্ট্র নীতি কিন্তু রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশে উন্নয়ন করতে পেরেছি। কারণ এই জাতিকে নিয়ে, বাঙালিকে নিয়ে আমার বাবার তো অনেক স্বপ্ন ছিল, কারণ উদা দারিদ্র নিত্য সঙ্গী ছিল দেশের মানুষ। রোগী চিকিৎসা নেই, শিক্ষা নেই, টাকার ঘর নেই, পেটে খাবার নেই, পরনের চিহ্ন কাপড়। এই মানুষগুলি ভাগ্য তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সময় দেওয়া হলো না। স্বাধীনতার পর, যুদ্ধ বিজয় অর্জনের পর মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। সর্বনিম্ন দেশে দেশকে উন্নত করলেন, তারপরে তাকে নির্মম ভাবে হত্যা করলো। সেই শুধু একটা আমার বাবা কি না, আমার মা, আমার 3 ভাই, তার চৌধুরী, আমার আত্মীয় পরিবার পরিজন সহ 18 জন সদস্যকে নির্মম ভাবে 15 আগস্ট হত্যা করা হয়। এই 5ই আগস্ট আমার ভাই কামাল, ওর জন্মদিন। আমার থেকে 2 বছর ছোট, মুক্তিযোদ্ধা। এবং শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা কলেজ থেকে সে পাস করতে, শাহিন স্কুল থেকে তার ম্যাট্রিক পাস।
আবাহনী ক্লাব তার হাতে করা, স্পন্দন শিল্পী গোষ্ঠী তার হাতে করা, খেলাধুলা, সঙ্গীত চর্চা এবং লেখাপড়া সব দিক থেকে সব পারদর্শী ছিল। খুব চমৎকার সিতার বাজাতে পারত। মুক্তিযুদ্ধে চলে যায়, ট্রেনিং নেয়, যুদ্ধ করে, সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে। জামাল সেও বন্দী হয়েছিল পাকিস্তানিদের হাতে। আমার মা, আমরা যখন বন্দী হই, ওই বন্দিখানা থেকে খুব গেরিলা কায়দায় জামাল ওখান থেকে পালিয়ে যায়, মুক্তিযুদ্ধে চলে যায়। আমাদের গ্রামের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, প্রতি সময় বাড়ি লুটপাট করা হয়, আমাদেরকে একটা একটা বাড়িতে নিয়ে বন্দি করে রাখে। যে দেশটার জন্য এত কষ্ট শিকার, বিজয় অর্জনের পরে যাদের জন্য আমার বাবা এই দেশ স্বাধীন করলেন, একটা সেই বাঙালিদের হাতে কিন্তু তাকে জীবন দিতে হলো। তিনি কিন্তু কিছু নিয়ে যাননি, এমনকি কাফনের কাপড়টুকুও না, শুধু দিয়ে গেছেন এই জাতিকে। তাহলে তার অপরাধটা কি? যেভাবে এবারে অপমান করা হলো, এখন পর্যন্ত গালি দিচ্ছে। যারা গালি দেয় তারা কি চেনে, জানে, ইতিহাস পড়েছে? একটা পরিকল্পিত ভাবে যারা স্বাধীনতা চায়নি, বাধা দিয়েছে, তাদের চক্রান্ত আজকে বাংলাদেশের ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এই চক্রান্ত অনেক আগে থেকে ছিল, কিন্তু আমি প্রতিবারই এটা থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল। মাত্র এই 7-8 মাসের মধ্যে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। ভাই বন্ধু ভাই, বাংলাদেশ 35তম অর্থনীতি, শক্তিশালী অর্থনীতির দেশ। আমি চলে গেলাম একটা বাজে, দক্ষিণে এসে 2য় স্থান, এশিয়া 9ম স্থান, সব 200। ইনশাল্লাহ। তার উপর যে অত্যাচার, নির্যাতন, আজকে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ কিন্তু বাদ যাচ্ছে না। এমনকি আমাদের সেই দরগা শরীফ, বিভিন্ন মাজার, দরগা শরীফ, সেখানেও কিন্তু হামলা এবং ভাঙাচোরা। আর আওয়ামী লীগ, ঠিক আওয়ামী লীগকে টার্গেট করে যে নির্যাতন চালানো হচ্ছে, ঠিক পাকিস্তানি হানাদার বাহিনীও কিন্তু এই আওয়ামী লীগ কখন করো। আর তাদেরই কণ্ঠের সুর মিলে আজকে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে এ পর্যন্ত এই ঘটনাই ঘটাচ্ছে। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছিল কোটা আন্দোলনের নাম করে আর মেধা, কিন্তু কোটা তো ছিল না। 2018 সালে তো আমি কোটা বাতিল করে দিয়েছিলাম। তারপরে একটা মামলা হয়, রায় হয়, রায় হলে তো সেটা মানতে হবে। উচ্চ আদালত থেকে রায় হয়েছে, আমরা অ্যাপিল করে সেটাকে স্থগিত করে দিয়েছি। তারপর আন্দোলনটা থাকে কোথাও, আলোচনা হয়েছে, সব দায় মানা হয়েছে, তারপর আন্দোলন তখনই তো বোঝা উচিত ছিল। কিন্তু আমি জানি না, 15 বছর 7 মাস দেশটা শান্তিপূর্ণ ভাবে, অনেক ঝামেলা এসছে, কিন্তু আমি একে সব মিটিয়েছি, মানুষের গায়ে আঁচড়টা লাগতে দিইনি। বাংলাদেশটাকে যে উন্নত করে দিলাম, তবে আরো ভালো কি হবে, কোথায় যাবে, সেটা কেউ চিন্তা না করে অপপ্রচার, যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, সেই ডিজিটালের সুযোগ নিয়েই নানাভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা, আর তারপর সবাই পথে নামলো। হ্যাঁ, শেখ হাসিনাকে বিদায় দিলেই সবাই ভালো থাকবে, ঠিক আছে, বিদায় হলাম। লাশের পর লাশ ফেলে তো ক্ষমতা থাকতে চাইনি। তারপর দেশের অবস্থাটা কোথায় গেল? এত কত বড় অর্থনীতিবিদ, অমুক সমুক, আজকে অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, এমনকি কোনো নাগরিক নিরাপত্তাও নাই।
দরিদ্র মানুষের হাহাকার এই যে এখন চলেন যে প্রতিবন্ধীর ভাতা, আমরা তো কোনো দল দেখিনি। আমাদের যখন সেন্সার রিপোর্ট হয় তখন কিন্তু কখনো আগে এরকম কারা প্রতিবন্ধী বা অটিস্টিক এটা নিয়ে কখনো হিসাব করা হতো না। আমরা এটা হিসাব করি এবং তাদের প্রত্যেকের যারা ভাতার ব্যবস্থা এবং যে শিক্ষার্থী, এই ভাতার প্রতিবন্ধী ভাতার বাইরেও আবার শিক্ষার্থীরা আলাদাভাবে প্রতি মাসে টাকা পেত তাদের পড়াশোনার জন্য। এমনিতে বৃত্তি আমরা দিতাম, কিন্তু এদের জন্য স্পেশাল ব্যবস্থা আমরা করে দিয়েছি। নারীদের শিক্ষা, নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান ব্যবস্থা, যুব সমাজের কর্মসংস্থান কোনটা বাদ দিয়েছে? খাদ্য উৎপাদন, প্রতিটি খাদ্য উৎপাদন আমরা বাড়িয়েছি। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কারো কাছে যেন হাত পাততে না হয়। অবকাঠামোগত উন্নয়ন করে গ্রামগুলি শহরগুলি সব উন্নত করে দিয়েছি। আমি সত্যি কথা বলতে গিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আচ্ছা আমার অপরাধটা কি ছিল, কেন এইভাবে অপমান করা হলো, কেন দেশে আমাকে আসতে হলো? আর আমরা দুই বোনকে অপরাধ করলাম যে আমাদেরকে হত্যা করতে হবে, আর সেটা করতে না পারে এখন আমি রেহানা আমার বিরুদ্ধে আমি পলিশ করে আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে 8 ডজন হয়ে গেছে। না 8 ডজন আমার প্রায় 450 প্রায় অর্ধশত মামলা আমার বিরুদ্ধে। কিন্তু আমার বোনটা, আমাদের 5টা ছেলে মেয়ে সরকারের ছিলাম, তারা তো কোন রকম সুযোগ সুবিধা নিতে আসেনি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যেভাবে সারা বিশ্বব্যাপী প্রচার চালাচ্ছে। আর আওয়ামী লীগ হলে তাদের সব বাড়ি ঘর ভাঙতে হবে, মারতে হবে, তাদের চাকরি থেকে বিচ্যুত করতে হবে। আওয়ামী লীগ বড় অপরাধী। যে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘন, আমি তো কাউকে হত্যা করিনি। আবু সাইদ মুগ্ধ থেকে শুরু হয়ে যতজন, এগুলি তো ডক্টর ইউনূসের ডিজাইনের ফটো। যদি এগুলি ভালোভাবে তদন্ত করতো তাহলে তো বের হয়ে আসতো আসল কথা, যে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছিল। কিন্তু এগুলো তো পরিকল্পিত ভাবে করা, পরিকল্পিত ভাবে করেছে এই জন্য যেন কেউ বুঝতে না পারে। মানুষকে ধোকা দিয়ে ভাওতা দিয়ে এই যে ছেলে মেয়েদের মানে তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়া। আজকে মাইলস্টোন কলেজের কথা আমরা শুনলাম, মনে হয় গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড তারা করলো, সরাসরি গুলি করা, আর্মি ডেকে নিয়ে কি ওই 5 জনকে বাঁচাতে হবে। তাদের গোপালগঞ্জে দাঁড়িয়ে তারা জাতির পিতার বিরুদ্ধে কথা বলে, তো ওখানকার মানুষরা সহ্য করবে? আর তাদের উদ্ধার করার জন্য একেবারে সেনাবাহিনীর সাজোয়া বাহিনী পাঠানো হলো, তারাও সেই মারমার করে গাড়ির ভিতরে ঢুকে পড়লো, গুলি করতে করতে বেরিয়ে আসলো এবং সরাসরি গুলি করে মানুষ হত্যা করলো। এবং একজন ধরা পড়তে তাকে পুঁত দিয়ে তার গলা পা দিয়ে মারালো। আমার অবাক লাগে এই সেনাবাহিনী আমার বাবার সাথে করা, অথচ সেই সেনাবাহিনী কিছু বিপদগামী পুরো পরিবারকে হত্যা করলো। তারপরে তো আমি সে ডিসিপ্লিন ফ্রি আনা, তাদের উন্নত করা, ট্রেনিং এর ব্যবস্থা সবই করে দিয়েছি, আন্তর্জাতিক মান সম্পন্ন করলাম, এমনকি পদবিগুলি পর্যন্ত পরিবর্তন করে উন্নত করে দিলাম, সম্মানজনক করে দিলাম। আর তারা গেল গোপালগঞ্জ ওদেরকে বাঁচাচ্ছে। আর আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বাড়ি ঘর, একটা মানুষ ঘরে থাকবে 10,000 মানুষ গোপালগঞ্জে, তাদের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগ হলে চাকরি করতে পারবে না, আওয়ামী লীগ হলে ব্যবসা করতে পারবে না, আওয়ামী লীগ বলে প্রতিবন্ধী ভাতা পাবে না, আওয়ামী লীগ বলে বয়স্ক ভাতা পাবে না,
পারিবারিক কার্ড পাবে না, এটা কোন ধরনের জঙ্গলিপনা? এটা চরম অসভ্যতা। আওয়ামী লীগকে তারা শেষ করে দেবে। কিভাবে শেষ করবে? সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন সব কিছু মিলে আমার যে সংগঠন আছে, এটা আমাদের তো প্রায় 55 লক্ষের উপরে আমাদের শুধু বিভিন্ন পদে আমাদের সংগঠনের সদস্য আছে, তাছাড়া সাধারণ সদস্য আছে। 2008 সালে আমরা 48% ভোট পেয়েছিলাম, তাও 41টা সিট আমরা ছেড়ে দিয়েছিলাম। আমি 41 সিটে যে নৌকা দিতাম তাহলে আমাদের তো আরো বাড়তো। এই দলটাকে সম্পূর্ণভাবে মানে শেষ করে দেওয়ার অর্থটা কি দাঁড়ায়? একটা গোষ্ঠী তাদেরকে যদি একেবারে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলতে চায়, সেটাকেই বলে গণহত্যা। আজকে ডক্টর ইউনূস আওয়ামী লীগের সব জায়গায় যে যেখানে আছে এদেরকে সম্পূর্ণভাবে সে হত্যা করতে চায়, খুন করতে চায়, শেষ করে দিতে চায়। তো গণহত্যা তো সে চালাচ্ছে। আওয়ামী লীগ একটা গোষ্ঠী, একটা বাংলাদেশের অন্তত বলতে পারি যে সবচেয়ে এই উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল। আর এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা, অর্থনৈতিক উন্নতি, যখনই আওয়ামী লীগ ক্ষমতা দিচ্ছে তখনই তো হয়েছে। সেই দলটিকে একেবারে শেষ করবে। আর যেখানে চাকরি করবে, যে করবে তার কোনো মানে যোগ্যতা নেই, কোন যোগ্যতার বিচার নেই। আওয়ামী লীগ করে কেন? তাকে অপমান করা, শিক্ষকদের গায়ে হাত তোলা, পঙ্গু করে দেওয়া, মেরে চাকরি থেকে বের করে দেওয়া, একটা প্রতিবন্ধীকে পর্যন্ত তাদের হামলা করা, মারা। এতে কি ধরনের মানে সন্ত্রাসী জঙ্গি কাজ দেশে চালাচ্ছে? সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি আজকে ছাত্রছাত্রীদের কথা শুনলাম, আমি এটুকু তাদের বলতে পারি তোমাদেরকে, আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কারণ আমি কোনো আকাঙ্ক্ষা নিয়ে তো ক্ষমতা আসিনি। হ্যাঁ, আকাঙ্ক্ষা ছিল একটাই, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের মানুষের জীবন মান পরিবর্তন করে নেওয়া আসা। দিন বদলের সনদ দিয়েছিলাম এই দেশের মানুষ। আমি যখন 21 সালে ফিরে আসি এবং একটা যুদ্ধ পরবর্তী দেশ, আমরা তো একটা দেশের, আমাদের তো রাষ্ট্র ছিল না, বঙ্গবন্ধু এই রাষ্ট্রটা আমাদের তৈরি করে দিয়ে যান, জাতি হিসেবে মর্যাদা স্বীকৃতি দিয়েছেন। 80% উপর মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত। জাতির পিতা তো চেয়েছিলেন প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে তাদের উন্নত জীবন দিবেন। আর সে পদক্ষেপও তিনি নিয়েছিলেন। আর যখনই এই পদক্ষেপ নিলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দিলেন, মানুষ অন্তত তার ফলটা পেতে শুরু করলো, তখনই তো তাকে হত্যা করলো। তারপর তার এগোতে পারেনি। কাজে আমার সেই প্রতিজ্ঞাটাই ছিল, আমি দেশে উন্নত করবো, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবো, এবং আমি সেটা করতে পেরেছি, এটা আমার বিশ্বাস, আমি পেরেছি। 2021 সাল অর্থাৎ 20 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 21 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। কোভিডের মধ্যে একটা অতিমারির মধ্যেও আমরা কিন্তু দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছি। প্রত্যেকটা মানুষকে আর্থিক সহায়তা, খাদ্য সরবরাহ করা থেকে শুরু সবই করেছিলাম। বিশ্ব স্বীকৃতি পেয়েছি আমরা এই COVID-19 মোকাবেলা করে। যে কোনো সময় যত রকম ঝড় ঝঞ্ঝা যায় এসেছে, আমরা মোকাবেলা করে দেশের মানুষের কল্যাণ করেছি। তাহলে অপরাধটা কোথায়? আওয়ামী লীগের একজন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, অর্থ সম্পদ লুটের জন্য ক্ষমতায় এসে আজকে দেশকে ধ্বংস করে দিচ্ছে। আর এই ছাত্রছাত্রীরা
তারা বিভ্রান্ত হয়েছে, আজকে তারা উপলব্ধি করেছে। তাদেরকে বলবো যে তোমরা আমার নাতনির বয়সী, তোমাদের অনুসরণ যেটা এই অনুশোচনার মধ্য দিয়ে তোমরা কি হবে, অনুশোচনা অঙ্গ মানে আগুনে পুড়িয়ে তোমরা জানতে পারবে সত্যটা। এখন জানতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো। আমার কোনো অভিযোগ বিরুদ্ধে নেই। আমি কাজ করতে চেয়েছি, দেশে উন্নতি করতে চেয়েছি, আমি কিন্তু করেছি। আমার যতটুকু আমার লক্ষ্য ছিল আমি কিন্তু অর্জন করে দিয়ে এসেছি। কিন্তু আজকে ধ্বংসের খেলা যখন দেখি এখানে কষ্ট হয়। যখন গরিব মানুষগুলি অসহায় কাঁদে তখনই আমার কষ্ট হয়। কারণ এদের জিনিস আমার বাবা জীবন দিয়েছেন, মা জীবন দিয়েছেন, ভাইয়েরা জীবন দিয়েছে। আমি আমার জীবনের সব কোনো সুখ সুবিধা কোনো কিছু নেইনি। দিন রাত পরিশ্রম করেছি শুধু দেশের মানুষের উন্নতির জন্য, এবং আমরা সেটা সফলভাবে করে দিয়েছি। আজকে নানা রকম মিথ্যা বদনাম, নানা রকম একটার পর একটা হত্যা মামলা। আমি কেন হত্যা করতে যাবো? তাদের জন্য উন্নতি করবো, তাদের জন্য আমি হত্যা করতে পারি না। মানবাধিকার আমি লঙ্ঘন করি, মানবাধিকার আমি সংরক্ষণ করেছি। মানবাধিকার এখন লঙ্ঘিত হচ্ছে, পদে পদে লঙ্ঘিত হচ্ছে। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, হত্যা, খুন, প্রতিবন্ধীদের উপরে অত্যাচার, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, সাংবাদিক, আইনজীবী, কোন শ্রেণী পেশা বাদ যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরি হওয়া সব কোন যোগ্যতার মাপকাঠি জঙ্গিদের হলে হয়ে গেল। জঙ্গি হলে সব সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে আমেরিকা নেতা করবে। আজকে দেশের উন্নয়নটাকে ধ্বংস করে দেশটাকে আবার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, আর সেই সাথে সাথে মানুষের জীবন নিয়ে খেলা, এটাই আমি দেখতে পাচ্ছি। আমি আমাদের যারা কথা বলেছেন, আপনাদের কষ্ট কথা শুনে আমার নিজেরই কষ্ট হয়। কারণ আমি যখন ছিলাম আমি প্রত্যেকটা মানুষের খোঁজ নিয়ে, খবর নিয়ে তাদের জীবন মানটা কিভাবে উন্নত করবো প্রতিনিয়ত সেই কাজে আমি করেছি। কিন্তু আজকে সে মানুষের কোনো আশা নাই, ভরসা নাই, জীবনটা অসহায় হয়ে গেছে। আমি শুধু এইটুকু বলবো, আমি আছি আপনাদের পাশে। সব হারিয়েছিলাম, সব হারিয়ে তো বাংলার মানুষকেই তো আমি দিয়েছিলাম। আর আজকে আমার ছোট ভাই, মাত্র 2 বছরের ছোট, খেলার সাথী আমরা, আজকে তার জন্মদিন। সেই জন্মদিনটা তো পালন করতে পারিনি। সেই দিন যে অবস্থাটা সৃষ্টি করলো, হ্যাঁ, সেখানে যে নিরাপত্তা বেষ্টনী ছিল, সেখানে যদি ফায়ার ওপেন করতো লাশের পর লাশ পড়তো। আমি যদি সারা বাংলাদেশ থেকে ডাক দিতাম ওর হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ে চলে আস, কিন্তু এদের হাতে তো অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্র, আমি তো জানতাম সেটা। আর এভাবে গুলি করে মানুষ হত্যা করে আমাকে থাকতে হবে সেটা তো না। তারপরে যখন গণভবন থেকে বের হওয়া হতো একটু কষ্ট পাচ্ছিল। আমার নিরাপত্তা কর্মী তারা বের করে নিয়ে আসে। হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখবেন, সেই জন্যই বেঁচে যখন আছে। অবশ্যই যারা আজকে এই নির্যাতন চালাচ্ছে, অত্যাচার করছে, তার হিসাব আমরা পড়াই গন্ডায় আদায় করবো। আর যারা নির্যাতিত, অবশ্যই তারা যেন ন্যায্য অধিকার পায় সেটাও আমরা নিশ্চিত করব। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে একেবারে। দীর্ঘ 20টা বছর আমি একটানা ক্ষমতায় ছিলাম। প্রথমে 5 বছর, তারপরে 15 বছর 7 মাস। দিন রাত পরিশ্রম করে যে দেশটাকে উন্নত করেছিলাম, সেই দেশটা আজকে ধ্বংস। এটা তুলতে বহু সময় লাগবে, অনেক দূর পিছিয়ে দিয়েছে আমাদের দেশকে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কষ্টের। আমি আমাদের ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের যে উপলব্ধি এসেছে আজকে, এছাড়াও এখনো যারা বিভ্রান্ত আছে
তোমরা তাদের সাথে যোগাযোগ করো, তাদেরও সাথে নাও এবং আগামী দিনে বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবে সেই চিন্তা ভাবনা করো। সেইভাবেই তোমরা ঐক্যবদ্ধ হও, যেন এই দেশকে, তাহলে একসময় তো তোমাদেরই কর্ণধার হতে হবে, তোমরাই তো এই রাষ্ট্র পরিচালনা করবে। আর এখন যে শিক্ষাটা পেলে এখান থেকেই কিন্তু তোমরা আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারো এবং ন্যায় বিচার যাতে মানুষ পায়, বিচারহীনতা থেকে যেন মুক্তি পায়। অন্যায়ভাবে আইন হাতে তুলে যাকে তাকে অপমান করা, হত্যা করা, বাড়িতে ঢুকে হত্যা করা, নারীদের উপরে পাশবিক অত্যাচার, শিশুদের উপর অত্যাচার, এগুলো যেন বাংলাদেশে না হয়। এই জঙ্গিদের মতো ব্যাপার, ছাত্রছাত্রীদের চরম বেয়াদব করা, যে শিক্ষকদের উপরে হামলা করে, জোর করে পদত্যাগ করায়, এ কোন ধরনের অসভ্যতা, এটা যেন না করে। এই ক্ষেত্রে আমি বলবো যে যারা আজকে এই উপলব্ধি, তাদের উচিত এটা ব্যাপকভাবে মানুষকে সচেতন করা। তোমরা এইভাবে মানুষকে সচেতন করতে, আমি ছাত্রছাত্রীদের সেটাই বলবো যে আজকে তোমরা যে জিনিসটা উপলব্ধি করছো, যারা এখনো বিভ্রান্ত হয়ে আছে তাদেরকে তোমরা অন্তত এই তথ্যগুলি তাদের কাছে পৌঁছাও, এই ধ্বংসের পথ থেকে তারা যেন ফিরে আসে। আমি আগেই বলেছি যে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তোমরা ক্ষমা চেয়েছ, অবশ্যই তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমরা চেষ্টা করেছিলাম, আমি তখনও যখন এই আন্দোলন ওই পর্যায়ে যায় আমি তখনও কিন্তু বলেছিলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা তোমরা ফিরে আসো। অভিভাবকদেরকে আহ্বান করেছিলাম যে আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা নামবেন না, এখানে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে আপনারা চিন্তা করতে পারছেন না। তখন আমার কথাগুলি নিয়ে অনেকে ব্যঙ্গ করেছে, তারা বুঝতেই চেষ্টা করেনি যে কিসের ভিতরে যাওয়া যাচ্ছে। কিন্তু এখন সব হারিয়ে উপলব্ধি এসেছে। এখন যারা বিভ্রান্ত তাদের ফিরে এনে দেশটা যাতে আবার উন্নত হতে পারে আর এই জালিমদের হাত থেকে যেন মুক্তি পায়, তার জন্য সকলকে এক হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি যেখানে থাকি, যত দূরে থাকি, আমার মনটা তো বাংলাদেশেই পড়ে থাকে, হয়তো বাংলাদেশেই আছি। আমি বিদেশে বহু গেছি, আমার স্বামীও বিদেশে চাকরি করছে, কোনোদিন কোনো বিদেশে কোথাও থাকা, এখানে কোনো অ্যাকাউন্ট করা, কোনো পয়সা রাখা, এগুলো তো আমাদের চিন্তাই আসেনি, এগুলি কখনো আমরা ভাবিও। আমরা নিজের দেশ নিয়েছিলাম, দেশের জন্যই আমাদের সবটুকু। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, যে দেশের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করলেন, স্বাধীন করে দিয়ে গেলেন, আর আমাদেরকে বারবার সেই দেশ থেকেই বিতাড়িত হতে হয়, অন্যের জায়গায় থাকতে হয়। কেন থাকতে হবে? আমি সবাইকে এটুকু বলবো যে আজকে বাংলাদেশের উপর যে কালো মেঘ থেকে গেছে, এখান থেকে বাংলাদেশকেই হবে। আর এই সুদখোর ইউনিভার্সিটি এত বড় আত্মকেন্দ্রিক এবং কৃপণ লোক আর কেউ হয় না। এই যে বড় ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতা কেউ চুরি করে খেতে পারে, সেগুলো খেয়ে যাচ্ছে। আমি তো বাজেটে টাকা দিয়ে এসেছিলাম, 7,97,000 কোটি টাকা বাজেট রেখে এসেছিলাম। আমার সামাজিক নিরাপত্তায় আমার সমস্ত টাকা পয়সা ধরা ছিল, ওই কেউ কিচ্ছু পায়নি। গেল কোথায় সব? কাজে আমি এটুকু বলবো যে আজকে যে ঘটনাগুলি ঘটে গেছে, যেমন শিশুদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে ঘটে গেল, আমি যে যারা প্রত্যক্ষদর্শী তাদের কথার সাথে সম্পূর্ণ একমত যে এটা পরিকল্পিত ভাবেই করা হয়েছে। যেখানে পাইলটকে বাঁচতে দেওয়া হলো না, যেখানে শিশুদের লাশ বস্তা বন্দি করে সরিয়ে ফেলা হলো, বাবা মাকে দেওয়া হয়নি, অথচ ডিএনএ টেস্ট করে কিন্তু প্রত্যেকের সন্তানকে দিয়ে যাওয়া হতো। আগুনে পুড়লেও দাঁতের থেকে তুলে কিন্তু ডিএনএ টেস্ট করে করে
সেটাকে আইডেন্টিফাই করা যায়, ডিএনএ ল্যাবরেটরি আমি করে দিয়েছি সেখানে, কিন্তু সেটা করা হলো না। মা বাবা না সন্তানকে পাচ্ছে না সন্তানের লাশটা পেল, তারা হাহাকার করে বেড়াচ্ছে। এর থেকে কষ্টের আর কি হতে পারে? যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে আমি সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি, দেখেছি, কিন্তু আজকে এখন এতগুলি শিশু আজকে তাদের জীবনটা চলে গেল। আর এ নিয়ে কোনো নাই, আওয়ামী লীগ নিতে করতেই শুধু ব্যস্ত, একটা কাজই পাবে আওয়ামী লীগ শেষ করো। আওয়ামী লীগ শেষ হবে না, হয় না, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না, এদেরকে হটাতে হবে। এরা যতদিন থাকবে দেশ ধ্বংসের দিকে যাবে। সেজন্য জনমত সৃষ্টি করে এদেরকে হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে প্রতিজ্ঞা নিতে হবে। আর আমি সবাই অনুরোধ করি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। ও মুক্তিযোদ্ধা হিসেবে ওর যে পারফরমেন্স খুবই ভালো ছিল। ও ক্যাপ্টেন হিসেবে রিটায়ার্ড করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ছিল। আমার মার আকাঙ্ক্ষা ছিল যে মাস্টার ডিগ্রিটা সম্পন্ন করবে। এদেশের আর্মিতে থাকলে পরে পড়াশোনার সুযোগটা ছিল না, সেই জন্য সেখান থেকে রিজাইন করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরীক্ষা দিয়েছিল ও আর ওর স্ত্রী খুকি সুলতানা কামাল, দুজনেই পরীক্ষা দিয়েছিল। একজনের ভাইবা শেষ হয়েছিল, আরেকজনের হয়নি, কিন্তু তারা সেই সার্টিফিকেট দেখে যেতে পারেনি। খেলাধুলা, উপস্থিত বক্তৃতা, সংগঠন করা, আন্দোলন সংগ্রাম, সাংস্কৃতিক চর্চা সব দিকে পারদর্শী ছিল। কামালের আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি, আপনারা একটু দোয়া করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে।